মুভির শুরুতেই চীনের সুবিশাল পর্বতমালা দেখানো হয়, যেখানে কয়েক বছর আগে গবেষণার সময় এক বিশাল দৈত্যাকার দানবের কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সেই সব জীবাশ্ম নিয়ে গবেষণা চালানোর জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়, যার নাম দেওয়া হয় ব্যুরো 749। এই দলটি যখন বিজ্ঞানীদের সাথে পাহাড়ের একটি গুহায় পৌঁছায়, তখন তারা সেখানে একটি অদ্ভুত মানুষের খুলি দেখতে পায়। তবে সেটা সাধারণ ছিল না, একটির সাথে আরেকটি, অর্থাৎ দুটি খুলি একসাথে জোড়া লাগানো ছিল। এরপর গল্প কয়েক বছর এগিয়ে যায়, দেখা যায় ব্যুরো 749 দলটি এখনো পাহাড়ের ভেতরে খনন কাজ চালিয়ে যাচ্ছে। কাজ চলাকালীন হঠাৎ তারা এক বিশাল দানবের কাটা মাথার সন্ধান পায়। উদ্ধার করে যখনই তারা সেটিকে গুহার বাইরে নিয়ে আসার চেষ্টা করে, অমনি পুরো গুহা কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে এক প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং তাদের পুরো ক্যাম্প তছনছ হয়ে যায়। এই ভয়াবহ বিস্ফোরণ এবং বিশাল দানবের মাথার কঙ্কাল পাওয়ার পর প্রফেসর ইয়াং গুহাটির উপর আরো গভীর গবেষণা করার সিদ্ধান্ত নেন। তিনি একটি নতুন টিম তৈরি করেন, যার মধ্যে ছিল তার মেয়ে লারা, মার্টিনের বন্ধু সহ আরো কয়েকজন সদস্য। পুরো টিমটি এখন গুহার ভিতরে প্রবেশ করে। জায়গাটি ছিল অত্যন্ত ভয়াবহ ও গা ছমছমে। এই গুহাটির নাম ছিল গোস্টলি ট্রাইব, যার অর্থ এখানে একসময় অশুভ বা শয়তানি শক্তির বসবাস ছিল। একটা অদ্ভুত এবং জটিল পথ অতিক্রম করে তারা এগিয়ে চলে এবং তাদের সামনে এসে পড়ে এক বরফের গভীর খাদ। তারা সেই খাদ বেয়ে নিচে নেমে আসে এবং সেখানে আরেকটি গুহার সন্ধান পায়, যার ভেতরে অদ্ভুত সব দানবের কঙ্কাল পড়েছিল। কিছুক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থাকার পর তারা সেখান থেকে বেরিয়ে যায়। পাহাড়ের অন্যদিকে বরফের ওপর তারা এক বিশাল পশুর পায়ের থাবার দাগ দেখতে পায়। প্রফেসর ইয়াং এবং তার টিম পাহাড়ের প্রবেশদ্বারে একটি দরজা তৈরি করে নেন। এরপর কিছু রহস্যময় চিহ্ন অনুসরণ করে তারা এগোতে থাকে। ঠিক তখনই তাদের চারপাশে প্রজাপতির মতো ছোট ছোট কিছু উড়ন্ত জীব দেখতে পাওয়া যায়, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই বোঝা যায় সেগুলো আসলে কোনো প্রজাপতি নয়, এক ধরনের বাদুড়। টিমের একজন সদস্য যেই না একটি বাদুড়কে হাত দিয়ে ধরতে যায়, সাথে সাথে নীল রঙের আগুন জ্বলে ওঠে এবং নিমিষের মধ্যেই তার পুরো শরীর ছাই হয়ে যায়। পর মুহূর্তেই হাজার হাজার বাদুড় তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। বাদুড়গুলোকে তাড়ানোর জন্য তারা গুলি চালাতে শুরু করে। বন্দুকের এই বিকট আওয়াজ শুনে দূরে থাকা এক বিশাল দানব সেখান থেকে পালিয়ে যায়। তবে গুলির কম্পন ও চরম বিশৃঙ্খলার কারণে বরফের পাহাড় ধসে তাদের দিকে নেমে আসতে শুরু করে। জীবন বাঁচাতে সবাই ছুটতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত বরফের নিচে চাপা পড়ে দলের কয়েকজন সদস্য প্রাণ হারান। দৌড়াতে দৌড়াতে একসময় রাস্তা শেষ হয়ে যায় এবং তারা একটি গভীর খাদের প্রান্তে এসে পৌঁছায়। প্রফেসর ইয়াং তড়িঘড়ি করে তার মেয়ে লারা এবং মার্টিনকে একটি দড়ি দিয়ে একসাথে বেঁধে দেন, যাতে দুজন একসাথে খাদে নেমে বাঁচতে পারে। কিন্তু খাদের ভেতরে তাদের ঝুলন্ত দড়িটি বরফের একটি তীক্ষ্ণ টুকরোতে আটকে যায়। দুজনের সামান্য নড়াচড়ার কারণেই দড়িটি ছিঁড়ে যায় এবং লারা ও মার্টিন দুজনেই অতল খাদে পড়ে যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে। আসলে এতক্ষণ যা দেখানো হচ্ছিল তা ঘটেছিল কয়েক বছর আগে। বর্তমানে মার্টিনকে একটি ট্রেনে বসে থাকতে দেখা যায়। এত ওপর থেকে নিচে পড়ে যাওয়ার পরও সে কিভাবে বেঁচে গেল তা মার্টিন নিজেও বুঝতে পারে না। এরপর মুভি আবারও অতীতে ফিরে যায়। সেই দুর্ঘটনায় টিমের মাত্র 4 জন সদস্য বেঁচে ছিলেন, প্রফেসর, তার মেয়ে লারা, মার্টিন এবং মার্টিনের বন্ধু। হাতে মশাল জ্বালিয়ে তারা গুহার ভেতরের পথ ধরে এগোতে থাকে। বেশ কিছুটা ভেতরের দিকে যাওয়ার পর তারা বিশাল একটি টাওয়ার দেখতে পায়। প্রফেসরের মতে এটি ছিল কুল্লুর পবিত্র রাজপ্রাসাদ, যার ভেতরে হাজার বছর ধরে এক শয়তানকে বন্দী করে রাখা হয়েছে। প্রফেসর বহু বছর ধরে এই প্রাসাদেরই সন্ধান করছিলেন। উত্তেজনায় প্রফেসর হাঁটু গেড়ে বসে পড়ে শ্রদ্ধায় মাথা নত করেন। তিনি যখনই একটি মোমবাতি জ্বালান, সেই মোমবাতির শিখা থেকে আগুন সরাসরি আকাশের দিকে ধাবিত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো গুহা আলোয় আলোকিত হয়ে ওঠে। আলোর আলোড়নে দেখা যায় পুরো টাওয়ারটি লাল রঙের উড়ন্ত বাদুড়ে ঘিরে রয়েছে। প্রফেসর জানান এই টাওয়ারের লকিং সিস্টেম এমন যে এটি শুধুমাত্র মার্টিন এবং তার মেয়ে লারা একসাথে মিলেই খুলতে পারবে। প্রফেসরের কথায় মার্টিন এবং লারা একে অপরের হাত ধরে টাওয়ারের দিকে এগিয়ে যায়। সাথে সাথে প্রাসাদের ভারী দরজা খুলে যায়। টাওয়ারের চূড়ায় এক চকমকে তীব্র আলো জ্বলে ওঠে, যা সরাসরি ওপরের দিকে উঠে যায়। পুরো গুহায় বহু মৃত আত্মার অবয়ব ভেসে উঠতে শুরু করে এবং চারপাশের পাথরগুলো বাতাসে ভাসতে থাকে। কিন্তু শয়তানের টাওয়ার সম্পূর্ণ খোলার আগেই মার্টিনের বুদ্ধিমান বন্ধু মোমবাতিটি নিভিয়ে দেয়, কারণ সে জানতো এই শয়তানি টাওয়ার খুলে গেলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু মোমবাতি নিভে যাওয়ার সাথে সাথেই ক্ষিপ্ত হয়ে সমস্ত বাদুড় তাদের ওপর আক্রমণ চালিয়ে দেয়। তাদের বাঁচাতে মার্টিনের বন্ধু নিজের জীবনের মায়া ত্যাগ করে বাদুড়গুলোর সামনে নিজেকে সঁপে দেয় এবং মর্মান্তিক মৃত্যুবরণ করে।
করে। এই সুযোগে বাকি তিনজন সেখান থেকে জীবন বাঁচিয়ে পালাতে থাকে, কিন্তু বাদুড়ের দল তাদের পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে তারা এক জলপ্রপাতের কাছে এসে পৌঁছায়। মার্টিন মশাল দিয়ে বাদুড়গুলোকে তাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু একটি বাদুড় উড়ে এসে মার্টিনের কাঁধে কামড়ে দেয়। সাথে সাথে সেই ক্ষতস্থান থেকে নীল রঙের আগুন জ্বলতে শুরু করে। তা দেখে লারা তড়িঘড়ি করে মার্টিনকে ধাক্কা দিয়ে জলপ্রপাতের জলে ফেলে দেয়, যাতে আগুন নিভে যায়। এরপর লারা ও তার বাবা প্রফেসরও সেই জলে ঝাঁপ দেন। জলের নিচে মার্টিন ও লারার দেখা হয়, কিন্তু হঠাৎ করেই একটি বিশাল জলজ প্রাণী এসে তাদের দুজনকে আলাদা করে ফেলে এবং লারাকে নিজের মুখে চেপে ধরে অনেক দূরে নিয়ে যায়। এর বেশ কিছুদিন পর মার্টিনের চোখ খোলে একটি রেস্কিউ সেন্টারে, যেখানে তার চিকিৎসা চলছিল। সেখানে এক সামরিক কর্মকর্তা মার্টিনকে জানান যে প্রফেসর এবং তার মেয়ে লারার মৃতদেহ বাদে বাকি সবার মৃতদেহ পাওয়া গেছে। এই অভিযানে সম্ভবত বাকি সবাই মারা গেছেন, একমাত্র মার্টিনই ভাগ্যক্রমে বেঁচে গেছে। তবে ব্যুরো 749 এর অফিসার এবং বিজ্ঞানী চং ডং এখনো প্রফেসর ও লারার খোঁজ চালিয়ে যাচ্ছেন। সুস্থ হয়ে মার্টিন সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ট্রেনে চড়ে সে নতুন এক শহরে পৌঁছায়। স্টেশনে তাকে স্বাগত জানাতে আসেন মিস্টার ওয়াং, যার ব্যক্তিগত লাইব্রেরিতে এখন থেকে মার্টিন কাজ করবে। মিস্টার ওয়াং মার্টিনকে একটি রেস্তোরাঁয় নিয়ে যান, যেখানে মার্টিনের সাথে তার শৈশবের এক পুরনো বন্ধুর দেখা হয়, যে এখন ছোটখাটো একজন গায়ক। পরদিন লাইব্রেরিতে কাজ করার সময় মার্টিন প্রফেসর ইয়াং এর লেখা গবেষণার একটি বই খুঁজে পায়। সেই বইয়ে ডিমন টাওয়ার বা শয়তানের প্রাসাদের বিস্তারিত উল্লেখ ছিল। বইটি পড়ে মার্টিন বুঝতে পারে যে প্রফেসর কেন এতদিন ধরে এই টাওয়ারটি খোলার পেছনে পাগল ছিলেন, এবং কেন শুধুমাত্র মার্টিন এবং লারাই এটি খুলতে সক্ষম। অন্যদিকে ব্যুরো 749 টিম একটি কফিনের ভেতর এক জীবিত মেয়েকে খুঁজে পায়, দেখতে অবিকল লারার মতো। তবে মেয়েটি নিজেকে শেলি বলে পরিচয় দেয়। শেলির ভেতরে কিছু অলৌকিক ও অস্বাভাবিক শক্তি ছিল, যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে উঠছিল। তাই তদন্তকারী দল তাকে একটি বদ্ধ ঘরে বন্দি করে রাখে। লাইব্রেরিতে মার্টিন একের পর এক প্রফেসরের লেখা বিশেষ কিছু বই খুঁজে পেতে থাকে। সেই বইগুলোর সংকেত থেকে সে ডিমন টাওয়ারের আসল ইতিহাস ও রহস্য বুঝতে পারে। এদিকে দীর্ঘ 3 বছর পাহাড়ে আত্মগোপন করে থাকার পর ব্যুরো 749 টিম অবশেষে প্রফেসর ইয়াং এর অবস্থান খুঁজে বের করে। এরই মধ্যে পশ্চিম চীনের ওল্ড সিটি নামক একটি শহরের ওপর অতর্কিতে বেশ কিছু বিশাল আকৃতির দানব আক্রমণ চালিয়ে বসে। দানবদের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রফেসরের সাথে যখন ব্যুরো 749 এর অফিসার হেন এর দেখা হয়, তখন প্রফেসর জানান যে ডিমন টাওয়ার অর্থাৎ অন্য জগতের দরজা খুলে যাওয়ার কারণেই এই ভিন গ্রহের দানবেরা আমাদের পৃথিবীতে চলে এসেছে। এরা এই পৃথিবীর জীব নয় এবং তারা চারপাশের সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এদের এখনই থামাতে হবে। এদিকে মার্টিনের কাঁধে সেই পুরনো বাদুড়ের কামড়ের ক্ষতস্থানে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ডাক্তার দেখাতে গেলে তার উপর নজর রাখা ব্যুরো 749 এর সদস্যরা মার্টিনের অবস্থান পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মার্টিনের কাঁধের যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে সে চিৎকার করে ওঠে। তার ক্ষত থেকে আবারও সেই রহস্যময় নীল আগুন জ্বলতে শুরু করে, আর এই আগুন জ্বলে ওঠার সাথে সাথেই মার্টিনের ভেতরে এক অদ্ভুত অলৌকিক শক্তি জেগে ওঠে। তার গায়ের শক্তিতে লাইব্রেরির ভারী সব আসবাবপত্র বাতাসে ভাসতে শুরু করে। ঠিক তখনই লাইব্রেরির মালিক মিস্টার ওয়াং সেখানে আসেন, কিন্তু এত সব কাণ্ড দেখেও তিনি বিন্দুমাত্র অবাক হন না। তিনি মার্টিনকে প্রকাশ করেন এক ভয়ঙ্কর সত্য। সেই বাদুড়ের কামড়ের ফলে শয়তানি রক্ত মার্টিনের শিরায় মিশে গেছে এবং সে দানবীয় শক্তি লাভ করেছে। তবে এই শক্তি তাকে যে কোনো সময় ধ্বংসের মুখে বা নরকে ঠেলে দিতে পারে। ওয়াং তার নিজের শক্তি দিয়ে পুরো লাইব্রেরির দৃশ্য বদলে এক প্রাচীন ধ্বংসাবশেষে রূপান্তরিত করেন এবং বলেন, আজ থেকে 1000 বছর আগে পৃথিবীতে ভিন গ্রহের প্রাণীরা এসেছিল, আর তারা যে পথ দিয়ে পৃথিবীতে পা রেখেছিল সেটাই ছিল এই ডিমন টাওয়ার। কিন্তু যখন সেই দানবেরা মানুষের উপর অত্যাচার শুরু করে, তখন তোমার পূর্বপুরুষেরা নিজেদের শরীর ও রক্ত ব্যবহার করে তাদের এই টাওয়ারে বন্দী করে ফেলেছিল। অধিকাংশ শয়তান তাদের জগতে ফিরে গেলেও কিছু শয়তান মানুষের রূপ ধারণ করে পৃথিবীতেই থেকে যায় এবং বিয়ে করে সংসার গড়ে তোলে। যেহেতু তোমার পূর্বপুরুষেরা শয়তানদের উপর নিয়ন্ত্রণ স্থাপন করেছিল, তাই তাদের বংশধর হিসেবে একমাত্র তুমিই পারো এই ডিমন টাওয়ার খুলে পুরো পৃথিবীকে এই দানবদের হাত থেকে রক্ষা করতে। এদিকে ব্যুরো 749 এর অফিসার হেন বেশ চিন্তিত ছিলেন, কারণ প্রফেসর ইয়াং হঠাৎ করে ক্যাম্প ছেড়ে কোথাও যেন নিখোঁজ হয়ে গেছেন।
অফিসার হেন মার্টিনের সাথে দেখা করে প্রফেসরকে খুঁজে বের করার অনুরোধ জানান। মার্টিন প্রথমে দ্বিধা করলে হেন বলেন, লারা হুঁশ ফিরে পাওয়ার পর আমাদের বলেছিল যে কেবল তুমি প্রফেসরকে খুঁজে বের করতে পারবে। আসলে কফিনে পাওয়া সেই মেয়েটি লারাই ছিল, যার স্মৃতিশক্তি ফিরে এসেছে এবং সে এখন মার্টিনের সাথে গিয়ে নিজের বাবাকে বাঁচাতে চায়। মিস্টার ওয়াং অবশ্য মার্টিনকে যেতে বারণ করেন, কারণ শয়তানেরা মার্টিনকে ব্যবহার করে ডিমন টাওয়ারের দরজা খুলতে চায়। কিন্তু লারা কিভাবে বেঁচে গেল তা জানার তীব্র কৌতূহলে মার্টিন যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই শয়তানের অতৃপ্ত আত্মারা তাদের উপর আক্রমণ করে বসে। পরিস্থিতি দেখে মিস্টার ওয়াং মার্টিনকে যাওয়ার অনুমতি দেন। মার্টিন তার গায়ক বন্ধুকে সাথে নিয়ে উত্তর চীনের উদ্দেশ্যে রওনা হয় এবং প্রফেসরের খোঁজে থাকা অনুসন্ধানকারী দলের সাথে যোগ দেয়। সেখানে অবশেষে লারার সাথে মার্টিনের দেখা হয়। মার্টিন অত্যন্ত আনন্দিত হয়ে তাকে জড়িয়ে ধরতে গেলে লারা ঠান্ডা গলায় বলে যে সে লারা নয়, সে সেলি। এরপর পুরো টিম প্রফেসরের সন্ধানে মরুভূমির পথ ধরে যাত্রা শুরু করে। কিন্তু মরুভূমি অতিক্রম করার সময় এক ভয়াবহ বালুঝড় তাদের ঘিরে ফেলে। ঝড়ের হাত থেকে বাঁচতে তারা একটি পুরনো রাজকীয় কেন্দ্রে আশ্রয় নেয়, কিন্তু পেছন থেকে দেখা যায় যে এক অদৃশ্য ফিল্ড সেই ঝড়কে ভেতরের দুর্গে ঢুকতে বাধা দিচ্ছে। দুর্গে পৌঁছানোর পর মার্টিনরা বুঝতে পারে যে টিমের কয়েকজন সদস্য মরুঝড়ে পেছনেই আটকে পড়ে গেছে। মরুভূমিতে পথ হারিয়ে সেই সদস্যরা যখন ঘুরে বেড়াচ্ছিল তখন এক বিশাল দানব তাদের উপর অতর্কিত হামলা চালায়। জীবন বাঁচাতে তারা ছুটতে থাকে, কিন্তু দানবটি তাদের একজনকে নির্মমভাবে মেরে ফেলে। বাকি সদস্যরা এক কুয়োর কাছে পৌঁছালে সেখানেও আরেকটি দানব হাজির হয় এবং আরো একজনকে হত্যা করে। কোনো মতে প্রাণে বেঁচে যাওয়া দুজন সদস্য মূল টিমের কাছে ফিরে এসে এই ভয়াবহতার কথা জানায়। ঘটনা শুনে মার্টিন সবাইকে পিছিয়ে আসার পরামর্শ দেয়, কিন্তু টিমের বাকি সদস্যরা প্রফেসরকে খোঁজার পক্ষে সাফাই গায়। তর্ক বিতর্ক চলাকালীনই একটি দানব দুর্গের ভেতরে ঢুকেই তাদের উপর আক্রমণ করে। সবাই মিলে অস্ত্র তুলে নিয়ে দানবটিকে গুলি করে নিচে ফেলে দেয়। দানবটি মারা গেছে ভেবে টিম অন্য দানবকে মারতে এগোয়, কিন্তু পিছন ফিরে তাকাতেই দেখে মরে পড়ে থাকা সেই দানবের দেহটি উধাও হয়ে গেছে। ঠিক তখনই শেলি রহস্যময়ভাবে একটি পরিত্যক্ত স্কুলের দিকে দৌড়াতে শুরু করে। মার্টিনও তার পিছু পিছু যায়। স্কুলের ভিতরে গিয়ে মার্টিন একটি ঢালু গর্তে পড়ে যায়, যা তাকে সোজা নিয়ে যায় এক রাজকুমারের ভূগর্ভস্থ সমাধিস্থলে। সেখানে ওত পেতে থাকা এক দানব মার্টিনের উপর হামলা চালায় এবং আঘাতে মার্টিন অচেতন হয়ে পড়ে। কিন্তু শেলি নিজের অদ্ভুত শক্তি প্রয়োগ করে সেই দানবটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর অলৌকিক ক্ষমতার সাহায্যে মার্টিনের শরীর শূন্যে ভাসিয়ে এনে একটি পাথরের কফিনের ভেতরে বন্দি করে দেয়। এদিকে শহরে দানবদের তাণ্ডব চরম আকার ধারণ করেছে। দানবদের মারতে ব্যুরো 749 এর সদস্যরা একটি উঁচু বহুতল ভবনে উঠে সেখান থেকে গুলি চালাতে শুরু করে। কিছু দানব মারা গেলেও বাকি দানবেরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। চরম লড়াইয়ের পর টিমের সদস্যরা কোনো মতে প্রাণ বাঁচায়। অন্যদিকে কফিনের ভেতরে মার্টিনের জ্ঞান ফেরে। সে কফিন থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তবে অদ্ভুতভাবে মার্টিন লক্ষ্য করে যে তার শরীরের সমস্ত ক্ষত ও আঘাত নিজে থেকেই দ্রুত সেরে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে এক অজানা আধারে তলিয়ে গিয়ে সোজা পৌঁছে যায় সেই ডিমন টাওয়ারের সামনে। সেখানে পৌঁছেই মার্টিন লারার জীবনের এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। জলপ্রপাতে যে দানবটি লারাকে ধরে নিয়ে গিয়েছিল সে লারাকে এই টাওয়ারেই নিয়ে এসেছিল এবং এক আগুনের বেদিতে শুইয়ে দিয়েছিল। দানবদের রানী শেলির আত্মা লারার শরীরের ভেতরে প্রবেশ করেছে, তাই বর্তমানে সমস্ত দানব শেলির আদেশে শহরে ধ্বংসলীলা চালাচ্ছে। মার্টিন ডিমন টাওয়ারের কাছে গিয়ে শয়তানের রানীর সাথে কথা বলে। রানীর আত্মা লারার মুখ দিয়ে বলে, তুমি যদি ডিমন টাওয়ারের শেষ দরজা খুলে দাও তবে আমি লারাকে মুক্তি দেব এবং তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। কিন্তু মার্টিন বুঝতে পারে যে এটি এক ফাঁদ। সে শয়তানের এই শর্ত প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যাত হয়ে রানী মার্টিনকে মুহূর্তের মধ্যে ফিরিয়ে শহরের রাস্তায় ফেলে দেয়। সেখানে দানবেরা মার্টিনকে ঘিরে ধরে আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই মার্টিনকে রক্ষা করতে শেলি স্বয়ং সেখানে উপস্থিত হয়, কারণ শেলি জানতো মার্টিনের মৃত্যু হলে ডিমন টাওয়ার খোলার মতো দ্বিতীয় কেউ এই পৃথিবীতে থাকবে না। শেলি নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে একটি বিশাল গাড়ি তুলে দানবদের উপর ছুড়ে মারে এবং রক্তাক্ত মার্টিনকে নিজের কোলে তুলে নেয়। আহত মার্টিন শেলির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তুমি অবিকল আমার প্রিয় বন্ধু লারার মতো। কথাটি শেষ করেই মার্টিন লুকানো বন্দুক বের করে লারার বুকে গুলি চালিয়ে দেয়। মার্টিন জানতো যে শয়তানের রানীকে ধ্বংস করার এটাই একমাত্র উপায়। গুলি লাগার সাথে সাথেই লারার শরীর থেকে শেলির শয়তানি আত্মা চিরতরে ধ্বংস হয়ে যায়। এর সাথে সাথেই শহরের সমস্ত দানব ছাই হয়ে যায় এবং ডিমন টাওয়ারও ধসে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মৃত্যুর শেষ মুহূর্তে শেলির আত্মা বলে যায়, একমাত্র তুমি আমাকে মারতে পারতে। শেলির মৃত্যুর সাথে সাথে লারার শরীরও নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু মার্টিন কোনোভাবে লারাকে
লারাকে হারাতে চাইছিল না। সে লারার মৃতদেহ তুলে নিয়ে সেই অলৌকিক কফিনের কাছে নিয়ে যায় যেখানে মৃত মানুষকে বাঁচিয়ে তোলার ক্ষমতা ছিল। মার্টিন লারাকে কফিনে শুইয়ে দেয় এবং নিজের কপাল লারার কপালে স্পর্শ করে, আর সাথে সাথেই লারার অতীতের সমস্ত গোপন স্মৃতি মার্টিনের চোখের সামনে ভেসে ওঠে। মার্টিন দেখতে পায় লারার বাবা প্রফেসর ইয়াং কোনো সাধারণ মানুষকে বিয়ে করেননি, তিনি বিয়ে করেছিলেন এক ভিন গ্রহের প্রাণীকে, যার ফলে লারার রক্তনালীতে মানুষের পাশাপাশি এলিয়েনদের ডিএনএ প্রবাহিত হচ্ছিল। এই বিশেষ ক্ষমতার কারণেই লারা মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারত, কিন্তু এর একটি ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। লারার আয়ু ছিল অত্যন্ত কম এবং কম বয়সেই তার মৃত্যু নিশ্চিত ছিল। প্রফেসর এতদিন ধরে এই ডিমন টাওয়ার খুঁজে বের করার চেষ্টা করছিলেন কেবল একটাই কারণে, যাতে তিনি এই টাওয়ারের প্রাচীন শক্তি বা রহস্য ব্যবহার করে নিজের মেয়ে লারার জীবন বাঁচাতে পারেন। সেই খাদের বরফে পড়ে যাওয়ার পর সবাই মারা গেলেও লারা নিজের ভেতরের অলৌকিক শক্তি দিয়ে নিজেকে পুনরায় জীবিত করেছিল। যেহেতু একমাত্র লারার ভেতরেই অন্যকে বাঁচিয়ে তোলার ক্ষমতা ছিল, তাই সেই কফিনটি লারাকে বাঁচাতে সক্ষম ছিল না। মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে লারার আত্মা মার্টিনকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আর এরপরেই লারা চিরদিনের জন্য চোখ বোঝে। লারার শেষ ইচ্ছা ছিল মার্টিন যেন তার বাবা প্রফেসর ইয়াংকে খুঁজে বের করে এবং তাকে রক্ষা করে। তাই লারাকে হারিয়ে গভীরভাবে শোকাহত হলেও মার্টিন ভেঙে পড়ে না। লারার শেষ ইচ্ছা পূরণ করতে সে তার অবশিষ্ট সঙ্গীদের সাথে নিয়ে প্রফেসরকে খোঁজার এক নতুন ও অজানা যাত্রায় বেরিয়ে পড়ে। এই গল্পটি আমাদের এটাই শেখায় যে যখন পুরো মানবজাতি ও পৃথিবীর সুরক্ষার প্রশ্ন আসে, তখন মানুষকে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকেও বলিদান দিতে হয়। মার্টিন তার ভালোবাসার মানুষ লারাকে হারিয়ে পুরো পৃথিবীকে দানবদের হাত থেকে বাঁচিয়ে নিল, তবে তার যুদ্ধ এখানেই শেষ হয়নি, কারণ ভালোবাসায় দেওয়া প্রতিশ্রুতি মৃত্যুর পরও নিভাতে হয়। আর এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়।